আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি 2022-এর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা এই ভিডিওতে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটিতে তোমরা অবশ্যই লাইক দিবে, কারণ এই একটি ভিডিও বানাতে আমার প্রচুর পরিশ্রমে প্রয়োজন হয়, অর্থাৎ আমাকে 1.5 থেকে 2 ঘন্টা বা 4 ঘন্টা সময়ও ব্যয় করতে হয় তোমাদের উত্তরগুলো খোঁজার জন্য। তাই অবশ্যই উৎসাহিত করার জন্য ভিডিওতে লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দিবে। সো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমাদের এটি হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2, পৌরনীতির অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 2। সো তোমরা শুরু করবে হচ্ছে প্রথমে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটি নিয়ে একটু আলোচনা করা যাক। লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট হিসেবে বঙ্গভঙ্গ, মুসলিম লীগ ও দ্বিজাতি তত্ত্বের উপর একটি নিবন্ধ লিখতে বলা হয়েছে তোমাদেরকে, এবং নির্দেশনা দেওয়া হয়েছে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লিখতে, মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব, দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও তাৎপর্য লিখতে বলা হয়েছে। সো তোমরা প্রথমেই লিখবে, নিম্নে লাহোর প্রস্তাবের প্রেক্ষাপট হিসেবে বঙ্গভঙ্গ, মুসলিম লীগ ও দ্বিজাতি তত্ত্ব এর উপর আমার স্বব্যাখ্যাত নিবন্ধটি উল্লেখ বা দেওয়া হলো। সো এটা লেখার পর তোমরা বঙ্গভঙ্গ লিখবে, তারপর একটু কালারিং পেন দিয়ে ইউজ করলে ভালো হয়, দেখতে সুন্দর দেখা যাবে। তারপর তোমরা নিচের লাইন থেকে শুরু করবে, বাংলা ও ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে বঙ্গভঙ্গ 1905 থেকে 1911 একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এখানে মাঝখানে হাইফেনটি দেওয়া হয়নি, তোমরা এখানে একটি হাইফেন দিয়ে নেবে। বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত ছিল বাংলা প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সি। কলকাতা ছিল এর রাজধানী। এটি ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম প্রদেশ। শাসন কার্যের সুবিধার্থে ব্রিটিশ সরকার বাংলা প্রেসিডেন্সির বিভক্তিকরণের কথা চিন্তা করতে থাকে। উদ্যোগী ভূমিকা পালন করেন স্যার র্যামফিল্ড ফুলার এবং স্যার অ্যান্ড্রু ফ্রেজার। তৎকালীন ব্রিটিশ ভারতের বড় লর্ড কার্জনও বহুবার বিষয়টি আলোচনা করেন। অতঃপর 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। সৃষ্টি হয় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে এক নতুন প্রদেশ এবং রাজধানী হয় ঢাকা। বঙ্গভঙ্গের কারণ। বঙ্গভঙ্গের পেছনে প্রধান কারণগুলো ছিল নিম্নরূপ। তোমরা এখানে 1, 2, 3 সুন্দরভাবে এক এক করে নিচে নিচে লিখবে। শাসনতান্ত্রিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কারণগুলো নিয়ে নিচে পর্যালোচনা করা হলো। নিচে আমরা পর্যালোচনা এখন প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পর্যালোচনা করব। শাসনতান্ত্রিক কারণ। 1961 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অনুসারে সৃষ্ট বাংলা প্রদেশ এর আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গমাইল এবং লোকসংখ্যা ছিল 8.25 কোটি। এ বিশাল প্রদেশের শাসনভার একজন গভর্নরের উপর ন্যস্ত ছিল, ফলে এর শাসনতান্ত্রিক শৃঙ্খলা রক্ষা ও ব্রিটিশ বিরোধী তৎপরতা দমন করা ছিল দুরূহ ব্যাপার। তাই বাংলা প্রদেশকে বিভক্তকরণে ইংরেজ সরকার সচেষ্ট হয়ে ওঠেন। অবশেষে লর্ড কার্জন বঙ্গ প্রদেশকে বিভক্ত করে নতুন প্রদেশ সৃষ্টি করেন। এবার রাজনৈতিক কারণ। বাংলা প্রদেশকে বিভক্ত করার পেছনে ইংরেজ শাসকদের রাজনৈতিক উদ্দেশ্যই মুখ্য। এ ব্যাপারে বিশেষ করে আমাদের দেশীয় লেখক তথা ইতিহাসবিদগণ প্রায় একমত। ইংরেজদের উদ্দেশ্য ছিল বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টাকে বানচাল করা। বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতীয় জনসাধারণের মাঝে জাতীয়তাবাদী চেতনা ক্রমশ প্রখর হয়ে ওঠে। 1885 সালে জাতীয় কংগ্রেসের জন্ম আন্দোলনের ধারাকে আরও বেশি বেগবান করেন। এক্ষেত্রে বাংলা প্রদেশ ছিল অনেক অগ্রসর, যে কারণে সচুতর ইংরেজ সরকার তদানীন্তন বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে এ জাতীয়তাবাদী আন্দোলন বন্ধ করার জন্য নতুন প্রদেশ সৃষ্টি করার চিন্তা করেন। ভাগ করো শাসন করো নীতি বঙ্গভঙ্গ মুসলমানদের আন্দোলন বা দাবির ফসল ছিল না। পরবর্তীতে এর ঘোর সমর্থক এবং প্রবর্তক ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ স্বয়ং নিজেই শুরুতে এ ব্যাপারে সন্দিহান ছিলেন বা এর প্রতি তারও সমর্থনও ছিল না। বঙ্গভঙ্গের প্রস্তাব ব্রিটিশ শাসকদের কাছ থেকে আসে। কার্যত এটি ছিল ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির বা ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স এর ফল।
প্রস্তাবিত বঙ্গভঙ্গের পক্ষে মুসলিম জনমত গঠনের লক্ষ্যে এখানে একটু ভুল রয়েছে, সেটি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি হবে, এখানে পলিসি এর পর একটা ওয়াই দেওয়া হয়নি। তোমরা এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইংলিশটা লিখে নেবে। প্রস্তাবিত বঙ্গভঙ্গের পক্ষে মুসলিম জনমত গঠনের লক্ষ্যে 1904 সালের ফেব্রুয়ারিতে পূর্ব বাংলার কয়েকটি বড় শহর ভ্রমণের সময় লর্ড কার্জন যে ভাষণ দেন তা ছিল এর ক্ষেত্রে প্রণিধানযোগ্য। তাই বলা যায় বঙ্গভঙ্গ ছিল ইংরেজদের রাজনৈতিক উদ্দেশ্যের ফসল। এবার সামাজিক কারণ নিয়ে আলোচনা করা যাক। ইংরেজ শাসনের শুরুতে বৈষম্যমূলক আচরণের ফলে মুসলমান সমাজ ধীরে ধীরে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের প্রাধান্য হারাতে থাকে। ফলে 1905 সালে পূর্ব বাংলার মুসলিম সমাজ তাদের মৃত গৌরব পুনরুদ্ধারের আশায় ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ প্রস্তাব জোরালোভাবে সমর্থন করে। অর্থনৈতিক কারণ: কলকাতা ভিত্তিক সকল ব্যবসা বাণিজ্য চলতে থাকায় এবং শিল্প কারখানা তৈরি হওয়ায় বঙ্গপ্রদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহ তথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী অঞ্চলে জনসাধারণ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে কলকাতার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কলকাতা ছিল মূলত হিন্দু সম্প্রদায় দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। এই বৈষম্যের হাত থেকে পরিত্রাণ লাভের লক্ষ্যে মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গকে সমর্থন করে এবং ঢাকা কেন্দ্রিক বিকাশের স্বপ্ন দেখতে থাকে। বস্তুত 1905 সালের 1 সেপ্টেম্বর লর্ড কার্জন কর্তৃক বাংলা প্রদেশ বিভক্তিকরণ বা বঙ্গভঙ্গের মূলে শাসনতান্ত্রিক ও রাজনৈতিক কারণই ছিল মুখ্য। বঙ্গভঙ্গের ফলাফল কী ছিল তা জানা যাক। নতুন প্রদেশ সৃষ্টির ফলে মুসলিম সমাজের মধ্যে যেন প্রাণচাঞ্চল্য ফিরে আসে। আধুনিকতার ছোঁয়া লাগে প্রদেশের রাজধানী ঢাকায়। অনেক কলকারখানা, ব্যবসা বাণিজ্য ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এ সময় এলিট মুসলমান সমাজ 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত করে। এই মুসলিম লীগের মাধ্যমে পরবর্তীতে জন্ম নেয় উচ্চবিত্ত মুসলিম সমাজের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। কলকাতা কেন্দ্রিক হিন্দু এলিট সম্প্রদায় বঙ্গভঙ্গকে সঠিকভাবে মেনে নিতে পারেনি। তারা আশঙ্কা করলেন মুসলমান সমাজের উপর তাদের আধিপত্য হারানোর এবং তাদের ব্যবসায়িক ক্ষতির। ফলে ইংরেজ শাসকদের উদ্দেশ্য সার্থক হয় এবং হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে যায়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে তারা পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়ায়। মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও গুরুত্ব। ভিডিওটি খুবই বড় হবে, তাই হাতে সময় নিয়ে তোমরা ধীরে সুস্থে দেখো এবং আমি সাজেস্ট করব আমার বলার সাথে সাথে তোমরা খাতায় টুকে ফেলো, তাহলে তোমাদের সুবিধা হবে, ভিডিওটি বারবার দেখতে হবে না। 1898 খ্রিস্টাব্দে ভারতীয় মুসলমানদের অবিসংবাদিত নেতা স্যার সৈয়দ আহমদ খানের মৃত্যুর ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের শূন্যতা দেখা দেয়। এর বেশ কয়েক বছর পর রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনার সূত্রপাত হয় যা বিরাজমান সাম্প্রদায়িক স্বাতন্ত্র্য বোধকে আরও বেশি শক্তিশালী উপাদানে পরিণত করে। লর্ড কার্জন কর্তৃক 1905 খ্রিস্টাব্দে সম্পাদিত বঙ্গ বিভাগকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিরোধ জোরদার হয়। বঙ্গ বিভাগ বিরোধী আন্দোলনের পুরো ভাগ ছিল কলিকাতা কেন্দ্রিক শিক্ষিত হিন্দু পেশাজীবী শ্রেণী। নতুন সৃষ্ট প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল বিধায় বঙ্গ বিভাগের ফলে মুসলমানগণ লাভবান হবে, এই সাধারণ ধারণা। ফলে অল্প সংখ্যক শিক্ষিত মুসলমান ব্যতীত বাংলার বেশিরভাগ মুসলমান বঙ্গ বিভাগের সলিমুল্লাহ। বঙ্গ বিভাগ প্রসূত বিক্ষোভ, আন্দোলন, লেখালেখি, বক্তৃতা, বিবৃতি ইত্যাদির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয়। ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলমান নেতৃবৃন্দ একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন অনুভব করেন। এই ছিল মুসলিম লীগ নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠার প্রেক্ষাপট। এ সময় আর একটি গুরুত্বপূর্ণ ঘটনা মুসলিম লীগ প্রতিষ্ঠায় সহায়তা করে। ঘটনাটি ছিল 1906 খ্রিস্টাব্দে ব্রিটেনে উদারপন্থীগণ বা লিবারেলস কর্তৃক সরকার গঠন এবং নতুন সরকারের ঘোষিত ভারত নীতি। ওই বছরের 20 জুলাই ভারত সচিব জন মার্লি ভারতবর্ষে প্রতিনিধিত্বশীলে শাসন ব্যবস্থা সম্প্রসারণের ইচ্ছা ব্যক্ত করেন এবং সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় শাসন সংস্কারের ইঙ্গিত দেন। এতে ভারতীয় মুসলমানদের শাসন কতটুকু সংরক্ষিত হবে সেই ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়, যা মুসলিম নেতৃবৃন্দদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। 1 অক্টোবর 35 জনের একটি দল আগা খানের
নেতৃত্বে সিমলায় ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ছিল বিখ্যাত সিমলা ডেপুটেশন। মুসলিম নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে লর্ড মিন্টো তাদেরকে এই মর্মে আশ্বস্ত করেন যে ভবিষ্যতে যে কোনো শাসনতান্ত্রিক সংস্কারে মুসলিম স্বার্থ রক্ষার ব্যাপারে সরকার সচেতন থাকবে। তিনি মুসলিম নেতৃবৃন্দদের পেশকৃত পৃথক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের দাবিও সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সিমলায় সমবেত নেতারা বুঝতে পারলেন যে শুধু একবার বড়লাটের নিকট দাবি পেশ করাই যথেষ্ট নয়। সো এখানে একটু বেশি লেখা হয়ে গেছে যে সিমলাতে সমবেত নেতারা বুঝতে পারলেন যে পরে শুধু একবার এখানে একটু বেশি এসেছে। সো এরপরে তোমরা নিচের লাইন থেকে শুরু করবে, শুধু একবার বড়লাটের নিকট দাবি পেশ করাই যথেষ্ট নয়, প্রয়োজন একটি স্থায়ী রাজনৈতিক সংগঠনের যার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য সবসময় চেষ্টা চালানো সম্ভব। সিমলাতে প্রাথমিকভাবে স্থির করা হয় যে কয়েক মাস পর ঢাকায় অনুষ্ঠিতব্য মুসলিম শিক্ষা সম্মেলন মোহামেডান এডুকেশন কনফারেন্স সভায় একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। সেই অনুসারে শিক্ষা সম্মেলন শেষ হওয়ার পর 30 ডিসেম্বর নওয়াব ভিকারুল মুলকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে নওয়াব সলিমুল্লাহ কর্তৃক পেশকৃত নিম্নোক্ত প্রস্তাবসমূহ গৃহীত হয়। নিম্নলিখিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য নিখিল ভারত মুসলিম লীগ নামক একটি রাজনৈতিক সংস্থা গঠিত হয়। সো আমরা এগুলো দেখে নিচ্ছি। কতে বলা হয়েছে ব্রিটিশ সরকারের প্রতি ভারতের মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করা এবং কোনো সরকারি নীতির উদ্দেশ্য সম্পর্কে মুসলমানদের ভুল ধারণার অবসান করা। 2. ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার ও স্বার্থ রক্ষা, উন্নয়ন সাধন এবং তাদের প্রয়োজন ও আশা আকাঙ্ক্ষার কথা সরকারের নিকট সসম্মানে পেশ করা। 3. মুসলমানদের মধ্যে যাতে অন্য সম্প্রদায়ের প্রতি বৈরী মনোভাব জাগ্রত না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা। অবশ্য এই নীতির সঙ্গে লীগের অন্যান্য লক্ষ্যসমূহের যাতে কোনো সংঘাত না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। উক্ত সম্মেলনে বঙ্গবিভাগকে স্বাগত জানিয়ে প্রস্তাব গৃহীত হয় এবং বঙ্গবিভাগ বিরোধী আন্দোলনকে নিন্দা ও নিরুৎসাহিত করার জন্য সরকারের নিকট আবেদন জানানো হয়। 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে মাইল ফলক হিসেবে চিহ্নিত ওই বছর মরলি মিন্টো সংস্কার আইনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদসমূহের সদস্য সংখ্যা বর্ধিত করা হয়। মুসলিম লীগের জন্য সন্তুষ্টির কারণ ছিল এই সংস্কারের মাধ্যমে স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি দান এবং মুসলমানদের জন্য আসন সংরক্ষণ। উভয়বিধ নীতি ব্রিটিশ ভারতীয় শাসনতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শেষ পর্যন্ত টিকে থাকে। মরলি মিন্টো সংস্কার পরবর্তী সময়ে মুসলিম লীগের রাজনীতিতে একটা স্বাভাবিক আত্মতুষ্টি ও উদারতার ভাব লক্ষ্য করা যায়। 1910 খ্রিস্টাব্দে জানুয়ারিতে লীগের দিল্লি অধিবেশনে মহামান্য আগা খান এই আশাবাদ ব্যক্ত করেন যে পৃথক নির্বাচন ব্যবস্থা যা মুসলমানদের জন্য অত্যন্ত প্রয়োজন গ্রহণের ফলে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে স্থায়ী রাজনৈতিক সহানুভূতি ও অকৃত্রিম কার্যকরী সম্পর্ক গড়ে উঠবে। ওই বছরের ডিসেম্বর মাসে নাগপুরে লীগের চতুর্থ বার্ষিক সভার সভাপতি সৈয়দ নবিউল্লাহ উক্ত বক্তব্যের প্রতিধ্বনি করে বলেন যে পৃথক নির্বাচন ব্যবস্থা হিন্দু ও মুসলমানদের মধ্যে আন্তরিক সহযোগিতার সৃষ্টি করে তাদের অভিন্ন স্বদেশভূমির গৌরবত্ব ও উন্নয়নের পথ সুগম করবে। দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য ও তাৎপর্য, অর্থাৎ এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে এসেছি। দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্বের বিশ্লেষণে একটি জনগোষ্ঠীকে তখনই জাতি বলা যায় যার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, মনন, কৃষ্টি, ধর্ম এমনকি অর্থনীতির একটি একক সত্তায় পরিণত লাভ করে। তবে মুসলিম লীগ সভাপতি ও পরবর্তী পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের হিন্দু ও মুসলমান এই দুটি ধর্মীয় সম্প্রদায়কে দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করেছিলেন। এটি মূলত জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব বা টু নেশন থিওরির মূল কথা। লাহোর প্রস্তাবের মূল বক্তব্য ও বৈশিষ্ট্য।
লাহোর প্রস্তাবের মূল বক্তব্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। ভৌগোলিক দিক থেকে সংলগ্ন এলাকাগুলোকে পৃথক অঞ্চল বলে গণ্য করতে হবে। এই সকল অঞ্চলের ভৌগোলিক সীমানা প্রয়োজন মতো পরিবর্তন করে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের যে সকল স্থানে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ সেখানে স্বাধীন রাষ্ট্রগুলো প্রতিষ্ঠা করতে হবে। এই সমস্ত স্বাধীন রাষ্ট্রের অঙ্গরাজ্য হবে সার্বভৌম ও স্বায়ত্তশাসিত। ভারতের ও নবগঠিত মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক, শাসনতান্ত্রিক ও অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের কার্যকর ব্যবস্থা করা হবে। দেশের যে কোনো ভবিষ্যৎ শাসনতান্ত্রিক পরিকল্পনায় উক্ত বিষয়গুলোকে মৌলিক নীতি হিসেবে গ্রহণ করতে হবে। লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব, আর এই তত্ত্ব অনুসারী ভারতীয় মুসলমানদের এলিট গোষ্ঠী মুসলমানদের মধ্যে জাগ্রত করে তোলেন আত্মনিয়ন্ত্রণাধিকারের অদম্য চেতনা। লাহোর প্রস্তাবের আলোচনায় ভারতের উত্তর পশ্চিম বা পূর্বাঞ্চলের একাধিক রাষ্ট্র গঠন করার কথা ছিল বা কথা বলা থাকলেও তাদের রাজনৈতিক মর্যাদা কী ধরনের হবে সে ব্যাপারে সুস্পষ্ট কোনো উল্লেখ ছিল না। এবার আমরা লাহোর প্রস্তাবের তাৎপর্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই বড় হয়ে যাচ্ছে, তবুও তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং যে লেখাগুলো লেখা আছে সম্পূর্ণই লিখো, তাহলেই তোমরা কিন্তু অতি উত্তম পাবে। তা না হলে কিন্তু যদি এখান থেকে তোমরা কিছু কিছু লাইন বাদ দাও তাহলে কিন্তু তোমরা অতি উত্তম পাবে না। লাহোর প্রস্তাবের তাৎপর্য। লাহোর প্রস্তাব ভারতীয় উপমহাদেশের মুসলমান এলিট প্রভাবিত মুসলমান জনসাধারণের মাঝে এক নতুন প্রেরণা সৃষ্টি করে। স্বতন্ত্র আবাসভূমির আশায় তারা আশান্বিত হয়ে ওঠে। ফলে মুসলিম লীগ ও কংগ্রেসের রাজনীতি পৃথক পৃথক রাষ্ট্র গঠনের আন্দোলনে পরিণত হয়। সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় মুসলমানদের পৃথক রাষ্ট্র গঠনের দাবিকে অস্বীকার করে, যা পরবর্তীতে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করে। লাহোর প্রস্তাব মুসলিম লীগকে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি ও দিকনির্দেশনা এনে দেয়। অতি দ্রুত পাকিস্তান আন্দোলনের বিস্তৃত ঘটে। 1946 সালের নির্বাচনের ফলে এর প্রমাণ। মুসলিম লীগের পক্ষে এই নির্বাচন ছিল পাকিস্তানের ইস্যুর ওপর রেফারেন্ডাম তুল্য। 1946 সালে জিন্নার নেতৃত্বে মুসলিম লেজিসলেটর্স কনভেনশনে মুসলমানদের একাধিক রাষ্ট্র পরিকল্পনা বাদ দিয়ে এক পাকিস্তান রাষ্ট্রের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ ছিল লাহোর প্রস্তাবের রাষ্ট্র পরিকল্পনার পরিবর্তিত রূপ। সে অনুযায়ী 1947 সালের 14ই আগস্ট ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ ভারত উপমহাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল নিয়ে সৃষ্টি হয় পাকিস্তান এবং বাকি অংশ নিয়ে ভারতীয় ইউনিয়ন। লাহোর প্রস্তাব অনুযায়ী ভারত বিভক্ত হলে পূর্বাঞ্চলে, যেখানে বর্তমান বাংলাদেশ, সেখানে ওই সময়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল। তা তো হয়নি, উপরন্তু নতুন রাষ্ট্র পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসন পর্যন্ত অস্বীকৃতি হয়। এ সবই ছিল 1940 সালে লাহোর প্রস্তাবের সঙ্গে প্রতারণার শামিল। এই অবস্থায় পূর্ব বাংলার বাঙালিদের দারুণভাবে ক্ষুব্ধ করে। তাছাড়া ভারতীয় উপমহাদেশের দুই প্রান্তে অবস্থিত দুই অঞ্চলকে শুধুমাত্র ধর্মীয় কারণে একত্রিত রাখা প্রায় অসম্ভব ছিল। ধর্মীয় ঐক্য বাঙালিদের উপর পাকিস্তানি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও জাতিগত শোষণ নিপীড়ন আড়াল করতে সক্ষম হয়নি। পাকিস্তানি শাসক গোষ্ঠীর রাষ্ট্রভাষা নীতি এবং বাঙালিদের ভাষা আন্দোলনের প্রতি প্রক্রিয়ার এক নগ্ন প্রকাশ ঘটে, যার কারণে পাকিস্তানের শুরুতেই পূর্ব বাংলার জনসাধারণ পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি তোলে এবং পরবর্তীকালে 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সো এই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো। আশা করছি অ্যাসাইনমেন্টটি তোমরা খুব ভালোভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। সো তোমাদের এই ছিল দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। অ্যাসাইনমেন্টটি খুবই বড় হয়েছে, তাই আশা করব তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।